উজতলির গ্রাম। শত শত মানুষের ফসলি জমি এই মাঠে থাকলেও মাঠে আছে শুধু একটি সেচঘর। মাতব্বর ইমান আলীর সেচঘর। সেচঘরের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদীর শাখা, যাকে গ্রামের মানুষ খড়ি নদী বলে ডাকেন। আর খড়ি নদীর পাশে ডিপঘরের কাছেই আছে মাতব্বরের বিঘে পাঁচেক জমি। রাত আনুমানিক 8:30 নাগাদ সেই জমিতেই কাটছে 5 জন কৃষক। ক্যালকা বাড়ি তো যাবো জন্যে, কাজের গতি বেশি হচ্ছে, কাম্বা বুঝলো না বিষয়টা। চুপ কর, তাড়াতাড়ি কাজ কর, আকাশ ক্যাম্বা লাগিচ্ছে। আজ সোমবার। আজ থেকে প্রায় 20 দিন আগে এই কৃষকগুলো তাদের নিজ এলাকা ত্যাগ করে এই কুন্তিপুর গ্রামে এসেছিল ধান কাটার কাজ করতে। আগামীকাল সকালে তারা সবাই বাড়ি ফিরবে, তাই তো রাত জেগে খুশি মনে কাজ করে যাচ্ছে তারা সকলে। আর তাদের পাশেই দাঁড়িয়ে আছে পুরনো একখানা সেচঘর। সেচঘরটির পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছেন কুন্তিপুর গ্রামের মাতব্বর ইমান আলী। এই তোরা একটু জলদি হাত চালা বাবারা, আকাশ কিন্তু খুব একটা সুবিধে থাকছে না, যখন তখন বৃষ্টি নামতে পারে। মাতব্বর সাহেব, আর মাত্র 1 ঘন্টা সময় লাগবে আমাকে, এরপর আমরাও বাঁচবো, তুমিও বাঁচবিন। তোরা কাজ শেষ করে ধানগুলো বাড়ি দিয়ে আয়, আমি বরং বাড়ির দিকে রওনা হই। আকাশে বৃষ্টি নামলে আর ফেরা যাবে না, বুঝলি? মাতব্বর ইমান আলী ধান ক্ষেতের আঁকা বাঁকা পথ ধরে সাবধানে বাড়ির দিকে পথ ধরলেন। বয়স 50 পেরিয়েছে বটে, তবে শরীরে তার বেশ তেজ রয়েছে এখনো। এই বয়সেও কাঁচা বয়সী 2-4 জন ছেলেপুলেকে হার মানানোর ক্ষমতা রাখেন তিনি। মাতব্বর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাবার পর মেঘলা আকাশের কালো অন্ধকারে ধানের মাঠের রঙগুলো আরও ধূসর হতে শুরু করলো। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানির আলোয় পুরো মাঠের ঘন অন্ধকারটি ক্ষণিকের মাঝেই আলোকিত হয়ে ওঠে, কিন্তু খানিক বাদে আবার অন্ধকার এসে গিলে ফেলল পুরো মাঠটিকে। শোন লাটু, বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেলা দিন থেকে বাড়ির যাওয়া হয়নি, আজকে কাজ শেষ করতেই হবে আমাকে, কয়ে দিচ্ছি। লিয়াকতকের এই কথা মুখ দিয়ে সবে বেরিয়েছে, অমনি আকাশটি গুড়ুম গুড়ুম শব্দ তুলে ছেড়ে দিল তার বাণী। এই রে সেরেছে, অলক্ষণে কথা বলতে না বলতে তাই হলো। লিয়াকত, লাটু আর পচাসহ বাকি আরও 2 জন মাঠের ধানগুলো সেখানে রেখে ছুটতে শুরু করলেন ডিপঘরের উদ্দেশ্যে। চল চল চল, বৃষ্টি আসছে রে, পালা পালা, তাড়াতাড়ি পালা, একেবারে গা ভিজে যাচ্ছে যে, পালা পালা। ক্ষেতের আলের মাঝখান দিয়ে সারিভাবে তারা এগিয়ে যাচ্ছে ডিপঘরের উদ্দেশ্যে। মোটামুটি ডিপঘরের কাছেই চলে এসেছে তারা, কিন্তু এমন সময় ঘটল এক নির্মম কাহিনী। বিকট এক শব্দে বাজ পড়ল আকাশ থেকে তাদের 5 জনার মাথার উপর। কিছুক্ষণ আগে যে মানুষগুলো কথা বলছিল, বাড়ি ফেরার খুশিতে আনন্দে কাজ করছিল, কিন্তু তারা এখন শহীদ হয়ে আছে মৃত হয়ে। সেদিনের সেই রাতের ঘটনাটির পরে দেখতে দেখতে কেটে গিয়েছে 6টি বছর। সময়ের বিবর্তনে সকলেই ভুলে গিয়েছে সেই 5 জন হতদরিদ্র অসহায় কৃষকদের কথা। রাত আনুমানিক 9টা। কাঁচা মাটির চিকন রাস্তা দিয়ে এক মনে ধীরে ধীরে হেঁটে চলেছে করিম। বয়স 26 কি 27 হবে। ওরে ও বাঁশিওয়ালা,
শাবনুরের প্রেমের জ্বালার সইতে পারি না, ওই পীড়িত মানেই যন্ত্রণা, হাই হাই পীড়িত মানেই যন্ত্রণা। করিম মূলত ক্ষেতের দক্ষিণের গ্রামের ছোট্ট কালভাটের পাশেই থাকেন। সচরাচর ডিপঘরের পাশেই মাছ ধরে সে। প্রতিদিন সে জাল দিয়ে মাছ ধরলেও কিন্তু আজ মূলত ছিপ লাগিয়ে এসেছেন ডিপঘরের পাশে। আকাশটি আজ গুড়গুড় করছে সেই সন্ধ্যে থেকেই। ধান ক্ষেতের আল কেটে দেবে বলে বেরিয়েছে, কিন্তু খেতে যেহেতু যাচ্ছেই তাহলে ছিপটিও দেখে আসা হবে ভেবে একটু দেরিতেই বেরিয়েছে ঘর থেকে। এই ঘুটঘুটে অন্ধকার রে বাবা, আশপাশটা তো কিছুই দেখা যায় না। মায়ের বারণ না শুনে কি ভুল করলাম? গ্রামের মানুষেরা সচরাচর রাতের বেলায় আসার সাহস তেমন একটা করে না। 6 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটির পর মাতব্বর নিজে থেকে এই ডিপঘরের পাশের এই জমিটিতে ধান চাষ করে না। করিমের কাছে 1 বছরের জন্য লিজ দিয়েছেন এই 5 বিঘে সম্পত্তি। গ্রামের মানুষ আগে বলতো সেই ঘটনার পর থেকে সেই 5 জন কৃষককে রাতের বেলায় দেখতে পাওয়া যায় সেই ডিপঘরের আশেপাশে। এরপর থেকে মাতব্বর সেই ডিপঘর বন্ধ করে ডিপঘর স্থানান্তর করেন দক্ষিণের শেষ প্রান্তে। করিম যখন সেই পরিত্যক্ত ডিপঘরের কাছে আসেন, হঠাৎ তার নাকে ভেসে এলো অসম্ভব এক প্রকার সুগন্ধ। এমন সুগন্ধ কিসের হতে পারে? এখানে তো কোনো ফুলের গাছও নেই। বিষয়টি কেন জানি ভালো ঠেকছে না। বিশাল এই মাঠের মধ্যে এমন আতরের সুগন্ধি যে আসতে পারে, সেই বিষয়টি করিমকে বেশ চিন্তার মধ্যেই ফেলল। কিন্তু তবুও করিম বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে যখন সে ছোট্ট নদীটিতে নামতে যাবে তার ছিপটি দেখার উদ্দেশ্যে, এমন সময় এক নিমেষেই করিমের চোখের সামনে সব কিছু পাল্টে গেল। ডিপঘরটি দেখে মনে হচ্ছে একদম নতুন। আর তার থেকেও বড় কথা, সেই ডিপঘরের পাশে বসে করিমের ধান খেতে ধান কাটছে 5 জন লোক। একজন অজ্ঞাত ব্যক্তির কণ্ঠস্বরে চোখ দুটো খুলে সামনের দিকে তাকালো সে। পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি আর মাথায় একটি টুপি। ক্যালকা বাড়ি তো জামজুর নে, কাজের গতি বেশি হচ্ছে, কাম্বা বুঝলো না বিষয়টা। চুপ কর, তাড়াতাড়ি কাজ কর, আকাশ ক্যাম্বা লাগিচ্ছে। ধবধবে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরে একেবারে সারিবদ্ধভাবে জমির আল ধরে হাঁটতে লাগলো 5 জন কৃষক। ঠিক যেন 6 বছর আগের ঘটনাটি আবার হতে চলেছে তার চোখের সামনে। কিন্তু সাধারণ মানুষের তুলনায় এই লোকগুলো ছিল বেশ লম্বা। কিন্তু সেই সময় হঠাৎ বিকট শব্দ করে বাজ পড়ল তাদের 5 জনার শরীরে। নিমেষেই তলিয়ে গেল তারা 5 জন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, ইন্না লিল্লাহ। কি দেখলাম আমি? এরাও তো দেখছি সেই 6 বছর আগের লোকগুলোর মতো করেই মারা গেল। একদিকে আকাশ ফাটানো বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি, অন্যদিকে চোখের সামনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দৃশ্য। সব মিলিয়ে আতঙ্কিত হয়ে, এক প্রকার দিশেহারা হয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না করিম। লণ্ঠনটা হাত থেকে ছুটে পড়ে গেল। ভয়ে জীবন বাজি রেখে প্রাণপণে সামনের দিকে দৌড়াতে লাগলো সে। পরদিন সকাল 6টা নাগাদ আলো থালো বেশে রাস্তায় এসে দাঁড়ালো করিম। ফজরের নামাজ শেষে রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে কিছু গ্রামবাসী সহ বাবুলও। আবুল হোসেনের ছেলে বাবুল হচ্ছে করিমের একমাত্র প্রাণপ্রিয় ছোট্টবেলার বন্ধু।
ছোট থেকেই বেড়ে ওঠা, পড়াশোনা, দুষ্টুমি সবকিছু একসাথেই কাটিয়েছে তারা। ভোরের আলো ফোটার পর থেকেই বুকের ভেতরটা কেমন ছটফট করছিল করিমের। আর তাই কিছুটা সাহস সঞ্চয় করে গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে বাবুল সহ আরও 2-3 জন গ্রামবাসীকে গত রাতে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার কথা বলতে শুরু করলো। আমি নিজের চোখে দেখেছি, ঠিক ওই ডিপঘরের পাশেই 6 জন মানুষ ধান কাটছিল। তারপর হঠাৎ বজ্রপাত, এরপর এক নিমেষেই সব শেষ। করিমের বলা কথাগুলো যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না বাবুল সহ অন্যেরাও। সকাল সকাল করিম তাদের কাছে এসে আজগুবি গল্প বলছে ভেবে বিরক্ত হয়ে গেল বাবুল। কি সব আবল তাবল বলছিস করিম? 6 জন মানুষ একসাথে মারা গেল, আর অত রাতে তারা ধানই বা কাটছিল কেন? তুই আমার কথা বিশ্বাস না করলে চল আমার সাথে, সেখানে গেলেই সব বুঝতে পারবি। করিমের কথা সত্য না মিথ্যা সেটা যাচাই করার জন্য আর এক মুহূর্ত দেরি না করে কয়েকজন গ্রামবাসী সহ ডিপঘরের সামনে এসে দাঁড়ালো বাবুল। করিমের কথা মতো গত রাতে ঘটে যাওয়া ঘটনার আলামত তো দূর, বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। ধান ক্ষেতের আশেপাশে দেখতে পেল না কারো উপস্থিতি। কই, এখানে তো কোনো লাশ নেই। লাশ তো দূর, এক ফোঁটা বৃষ্টির পানির আলামতও নেই। বাবুলের কথা শুনে ডিপঘরটার পাশে এসে দাঁড়ালো করিম। সত্যি তো, বহু বছর আগে পুড়ে যাওয়া ডিপঘরের সামান্য কিছু ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই সেখানে। সবাই রাগান্বিত হয়ে যে যার মতো নিজের বাড়ি ফিরে গেল। করিম কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ডিপঘরের দিকে। এরপর সেও ফিরে গেল বাড়ির দিকে। সেই ঘটনার পর কেটে গিয়েছে আরও কয়েকটা দিন। গ্রামের শেষ মাথায় একটি পুরনো মাটির ঘরের দাওয়ায় বসে বাঁশের তৈরি ছইয়ের ভাঙা অংশগুলো ঠিক করছে করিম। এই কয়েকদিনে বেশ কিছু পরিবর্তন এসেছে করিমের শরীরের মধ্যে। তার শরীর আগের তুলনায় শুকিয়ে যাওয়া থেকে শুরু করে মাথার সমস্ত চুল সাদা হওয়া, আর তার সাথে প্রচণ্ড রকমের জ্বর। শরীরে এত ব্যথা করলে কাজ করব কি করে? আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। খানিকক্ষণ জিরিয়ে নিয়ে আবারও কাজে মনোযোগ দিল করিম। দূর থেকে ছেলের এইরূপ কষ্ট দেখে কিছুতেই সহ্য করতে পারছিল না করিমের মা আয়েশা বেগম। স্বামী মারা যাবার পর থেকে এই ছেলেটাই তার জীবনের একমাত্র আশা ভরসা। সেই ছেলেরও যদি কিছু হয়ে যায় তবে কি নিয়ে বাঁচবেন তিনি? এই ভেবেই যেন চিন্তার শেষ নেই আয়েশা বেগমের। অবশেষে সমস্ত কাজকর্ম ফেলে ছেলের কাছে ছুটে এলেন তিনি। হে কি রে বাবা, হে কি অবস্থা হলো তোর? আমার যে আর কিছুতেই সহ্য হচ্ছে না। আমি বলি কি বাবা, তুই একবার আমাদের ওই বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যা, বুঝলি? একবার যা বাবা। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মা, তুমি যখন বলেছ তখন আমি নিশ্চয়ই ইমাম সাহেবের কাছে যাব। সেদিন তোমার কথা শুনে যদি খারিপাড়ে না যেতাম তাহলে হয়তো এমনটা হতো না। সেই বিভীষিকাময় রাতের কথা কিছুতেই ভুলতে পারে না করিম। এখনো দু চোখ বন্ধ করলে সেই 6 জন মানুষের পোড়া ঝলসানো চেহারা ভেসে ওঠে তার চোখের সামনে। যেন তাদের আত্মা কিছুতেই পিছু ছাড়ছে না করিমের। মায়ের কথা মতো বাবুলকে সাথে নিয়ে সন্ধে 7টা নাগাদ বড় মসজিদের ইমাম সাহেবের কাছে আসলো করিম। বড় মসজিদের ইমাম সাহেবের বেশ নামডাক আছে পুরো গ্রাম জুড়ে। যে কোনো সমস্যায়
একবার আল্লাহর কালাম পড়ে ফু দিয়ে দিলে তার সমস্ত জ্বালা মুসিবত সব ঠিক হয়ে যায়। আল্লাহু আকবার। হে রাব্বুল আলামিন, আপনি সকলকে হেফাজত করুন। তা বাবারা, আপনারা কি জন্য এসেছেন? ইমাম সাহেবের কাছে সেদিন রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করল করিম। কথাগুলো শোনার পর থেকেই বেশ চিন্তিত হয়ে পড়লেন ইমাম সাহেব। তিনি বুঝতে পারলেন এই ঘটনা কোনো স্বাভাবিক দুর্ঘটনা নয়। মৃত মানুষদের পুনরায় দেখতে পাওয়াটা ভীষণ অমঙ্গলজনক। হুজুর, আমার বন্ধুর মাথা চুল এভাবে সাদা হয়ে যাচ্ছে কেন হুজুর? আর ওর শরীরে সব সময় জ্বর থেকেই যায়। আর দেখুন, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে সে। বাবাজি, করিম কয়েকজন মৃত মানুষকে দেখেছে। বেশ কয়েক বছর আগে ওই একই জায়গায় একইভাবে 6 জন কৃষক মারা যায়। সেই কৃষকদের মৃত্যুর ঘটনাটা দেখেছে সে, যার কারণে তার এই অবস্থা হয়েছে। মৃত মানুষদের পুনরায় দেখাটা ভালো লক্ষণ নয়। তবুও আমি আল্লাহর কালাম পড়ে পানি দিচ্ছি, সেগুলো 3 বেলা খাবে আর গোসল করবে। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে করিম সুস্থ হয়ে যাবে। ইমাম সাহেবের থেকে নিয়ে আসা পানি পোড়া দিয়েও কোনো উপকার হলো না করিমের। যত দিন যাচ্ছিল ততই যেন আগের তুলনায় বেশি অসুস্থ হয়ে পড়ছিল সে। এরপর অবশেষে ঘনিয়ে এলো সেই দিন। হঠাৎ একদিন বড় মসজিদের মাইকে ঘোষণা করা হলো করিমের মৃত্যুর খবর। কে জানত একজন টকবকে সুস্থ সবল যুবকের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে মাত্র এক রাতের ভয়ে। বিকেল 5:30টায় করিমের মাটির বাড়ির উঠোনে এসে ভিড় জমিয়েছেন মুসল্লিরা। নামাজ শেষে করিমকে কবরস্থ করা হবে কুন্তিপুর গ্রামের কবরস্থানে। জরাজীর্ণ মাটির বাড়ির উঠোনে সাদা কাফনের কাপড়ে আচ্ছাদিত করে রাখা হয়েছে করিমের লাশ। খাটিয়ার চারপাশে লোকজনের ভিড়ে ছড়িয়ে পড়েছে এক চরম শোক ও নীরবতা। ঘরের ভেতর বুক ফাটা আর্তনাতে বারবার মুচড়া যাচ্ছেন আয়েশা বেগম। করিমের লাশের দাফন সম্পন্ন করার জন্য খাটিয়ার পাশে এসে দাঁড়িয়েছেন রহিম মিয়া। এই, তোমরা দেরি করো না, খাটিয়া কাঁধে তুলে নাও, আমাদের হাতে বেশি সময় নেই। এরপর মাগরিবের ওয়াক্ত শুরু হবে। বাবুল সহ আরো 3-4 জন গ্রামবাসী খাটিয়ার চারপাশে দাঁড়িয়ে করিমের লাশ কাঁধে তুলে নিতেই আবারও বিলাপ করতে করতে কাঁদতে শুরু করলেন আয়েশা বেগম। মায়ের একমাত্র সম্বল আজ যেন তাকে একা ছেড়ে চলে যাচ্ছে দূর অজানায়। খাটিয়া কাঁধে নিয়ে করিমের বাড়ি পেরিয়ে ধীরে ধীরে গোরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে গ্রামবাসী। তাদের পেছন পেছন নানান রকমের চিন্তা ভাবনা করতে করতে এগিয়ে আসছেন ইমাম সাহেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না কালেমা পড়তে পড়তে করিমের লাশটি নিয়ে আসা হলো কবরস্থানে। এরপর সকলেই একত্রিত হলো করিমের জন্য রাহমত কামনা করতে। খানিকক্ষণ পর দাফনের কাজ সম্পূর্ণ করে মনে গভীর শোক ও নীরবতা নিয়ে ধীরে ধীরে গোরস্থান থেকে বেরিয়ে এলেন সকলে। এরপর থেকে সন্ধে নামলেই কেউ আর যাওয়ার সাহস করে না সেই দ্বীপ ঘরের আশেপাশে।